বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 10। এই অংশে আজকে আমি কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 2 আলোচনা করব। আসো আর দেরি না করে আমরা এই গাণিতিক সমস্যাটি জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাব। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 2। সমস্যাটি কি দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড 80% বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করে। PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড ও ক্লোরিনের আংশিক চাপ ও কেপি ও কেসি নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। আসো আমরা এক এক করে কাজটি করি, কাজ করতে করতে আলোচনা করব। সমাধান। আমি প্রথমে লিখব মনে করি আলফা মোল PCl5 বিয়োজিত হয়ে আলফা মোল PCl3 এবং আলফা মোল Cl2 উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। আসো আমি এখন বিক্রিয়াটি লিখব। দেখো এখানে লিখব PCl5 উভমুখী চিহ্ন PCl3 প্লাস ক্লোরিন। এই দেখো আমি কি করে ধরলাম যে মনে করি আলফামোল PCl5 বিয়োজিত হয়ে আলফামোল PCl3 এবং আলফামোল ক্লোরিন উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। PCl3 মানে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। এখন এটা ধরলাম এইভাবে, দেখো এটা 1 মোল, PCl3 1 মোল, 1:1:1 মানে 1 মোল PCl5 বিয়োজিত হয়ে কিন্তু বিক্রিয়া করে 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন করে, এই জন্য 1:1:1। তাহলে আমি যদি এটাকে আলফামোল ধরি তাহলে এটাও আলফামোল হবে, এটাও আলফামোল হবে, প্রত্যেকটা সমান সমান হচ্ছে। এই জন্য আমি বলেছি মনে করি আলফামোল PCl5 বিয়োজিত হয়ে মানে এটা ভেঙে গিয়েই তো PCl3 এবং ক্লোরিন তৈরি করে, তাহলে এখান থেকে আলফামোল বিক্রিয়া করে বিয়োজিত হয়ে আলফামোল PCl3 এবং আলফামোল ক্লোরিন উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। এই জন্য এই কথাটা লিখেছি। দেখো মনে করি আলফামোল PCl5 বিয়োজিত হয়ে আলফামোল PCl3 এবং আলফামোল Cl2 উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। এখন আমি লিখব প্রাথমিক অবস্থায়। দেখো এখানে প্রাথমিক অবস্থা এটা থাকবে 1 মোল, এটাকে আমরা 1 মোল ধরবো। ইচ্ছা করলে a মোল ধরতে পারি, এর মান 1 হবে। তো PCl5 এটার আগে 1 আছে, যেটা এটাকে 1 মোল ধরবো, যেহেতু কোনো কত মোল আছে এই কথা বলা হয়নি, তো এটা 1 মোল। এটা হবে 0 মোল আর এটাও হবে 0 মোল। প্রাথমিক অবস্থায় উৎপাদও 0 মোল থাকে। এবার আসো সাম্যাবস্থায়, লক্ষ্য করো, এবার আমি লিখব সাম্যাবস্থায় কি, এখান থেকে আলফা মোল চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 - আলফা মোল। তাহলে এটা তৈরি হবে আলফা মোল, এটাও তৈরি হবে আলফা মোল। দেখো আলফা মোল। এবার আমাকে কি বের করতে হবে? কেপি বের করতে হবে। যেহেতু এখানে মোট চাপ 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, কেপি বের করতে হবে। কেপি বের করতে হলে তাদের আংশিক চাপ বের করতে হবে। আর আংশিক চাপ বের করতে হলে আংশিক চাপ = হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ বের করতে হলে আবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করতে হয়। তো আমরা এখন সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লিখব। দেখো সাম্যাবস্থায়
সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, মোল সংখ্যা ইকুয়াল টু, দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু সাম্যাবস্থা, এটা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস PCl3 হচ্ছে আলফা প্লাস এরপর দেখো Cl2 হচ্ছে আলফা ইকুয়াল টু হবে, দেখো 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা হচ্ছে একটা আলফা ক্যান্সেল, 1 প্লাস আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কিন্তু 1 প্লাস আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করে ফেললাম, আর তোমাদের এতটুকু লেখা হয়ে গেছে আমি মনে করেছি, মুছে ফেললাম। এবার আমরা আংশিক চাপ বের করব, মোট মোল সংখ্যা বের করে ফেলেছি, মুছে ফেললাম। এবার আমরা লিখব সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় PCl5, সাম্যাবস্থায় PCl5 এর আংশিক চাপ, আংশিক চাপ কমা এখানে হবে PCl5। দেখো সাম্যাবস্থায় PCl মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, এখানে লিখব P আর এদিকে লিখব PCl5, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড ইকুয়াল টু মোট চাপ, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। দেখো মোট চাপ হচ্ছে 1, এই যে দেখো 1 অ্যাটমসফিয়ার চাপে, এটা হবে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ বের করতে হয় এইভাবে, দেখো মোল ভগ্নাংশ বের করতে হয় মোট মোল সংখ্যা নিচে 1 প্লাস আলফা, আর উপরে হচ্ছে যার আংশিক চাপ বের করবো তার মূল সংখ্যাটা উপরে হবে। এই আংশিক চাপ বের করছি PCl5, এবং তোমরা খাতার দিকে লক্ষ্য করো PCl5 এর সাম্যাবস্থার মূল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, এদিকে হবে 1 মাইনাস আলফা, এটা অ্যাটমসফিয়ার হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.8, 1 প্লাস 0.8। প্রশ্ন জায়গায় 0.8 কোত্থেকে আসলো? আলফা ইকুয়াল টু হচ্ছে 80% ইকুয়াল টু, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল টু হচ্ছে 0.8। দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড 80% বিয়োজিত হয়, 80% বিয়োজিত হয়। তো এখানে আমরা ধরেছিলাম, মনে করি যে আলফা মোল বিয়োজিত হয়, তাহলে মোলের 80%, তার আলফা তো 80% হবে, 80% বিয়োজিত হয়ে যাচ্ছে, তা আলফা ইকুয়াল টু 80%। মানে 1 মোল যদি ধরো তাহলে 1-এর 80% হচ্ছে 1 ইন্টু 80/100, তখন 1 ইন্টু তো দেওয়ার দরকার নেই, এই 80/100 ইকুয়াল টু 0.8 হবে, অর্থাৎ আলফাটা হবে এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটাই। তাহলে এটা বসিয়ে দিলাম, এইটা ইকুয়াল টু যেটা আসবে সেটা আমি হিসাব করে রেখেছি, এটা আমি বসাচ্ছি। এটা হচ্ছে 0.11 অ্যাটমসফিয়ার ATM, 0.11। ক্যালকুলেটর দিয়ে করলে তোমরা সেটা পেয়ে যাবে 0.11 অ্যাটমসফিয়ার। এরপর দেখো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এবার বের করব PCl3, PCl3 এর আংশিক চাপ, আংশিক চাপ, এটা ইকুয়াল টু হবে PCl3 ইকুয়াল টু হবে কি দেখো 1 ইন্টু 1 প্লাস আলফা, উপরে হবে শুধু আলফা, শুধু আলফা। কেন শুধু আলফা হবে? কারণ শোনো, আমরা বলেছিলাম যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোট চাপ, মোট চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 ইন্টু এরপরে ওই পদার্থটার মূল ভগ্নাংশ, যে PCl3 মূল ভগ্নাংশ। এটা কীভাবে বের করবো? PCl3 মূল সংখ্যা হবে উপরে, তো PCl3 মূল সংখ্যা আলফা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, এটা হচ্ছে 1 প্লাস আলফা। এখন আমি বসাবো, দেখো আলফার মান জানো 0.8, আর 1 প্লাস 0.8, এটা ডিভাইড করলে আসে 0.44, 0.44 অ্যাটমসফিয়ার, 0.44 অ্যাটমসফিয়ার।
দেখো তাহলে আমি PCl3 এর আংশিক চাপ বের করে নিলাম 0.44 অ্যাটমসফিয়ার। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে ফেললাম। আমি সাম্যাবস্থায় আরও একটি পদার্থের আংশিক চাপ বের করতে হবে, সেটা কি? দেখো সাম্যাবস্থায় ক্লোরিনের সাম্যাবস্থায় ক্লোরিন এর আংশিক চাপ ক্লোরিনের আংশিক চাপ এখানে হবে পি, এই জায়গায় হবে ক্লোরিন ইকুয়াল টু হবে 1 ইন্টু আলফা বাই 1 প্লাস আলফা। কেন? মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ। ক্লোরিনের মূল সংখ্যা হচ্ছে সাম্যাবস্থায় আলফা, মোট মূল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা, তো আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হলে মূল ভগ্নাংশ হবে। তাহলে এটা হবে 1 ইন্টু আলফার মান হচ্ছে 0.8, নিচে হবে 1 প্লাস 0.8 ইকুয়াল টু হবে 0.44। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটির আংশিক চাপ বের হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি কেন বের করলাম? শুধু তো PCl3 আর ক্লোরিনের বের করলে হতো না, PCl5 এবং ক্লোরিনের বের করলে হতো। সত্যি তাই, PCl5 এর বের করেছি 0.11 অ্যাটমসফিয়ার, ক্লোরিনের বের করেছি 0.44 অ্যাটমসফিয়ার। তাহলে কেন PCl3 বের করতে গেলাম এই কারণে আমাদের কেপি যখন নির্ণয় করতে হবে তখন ওইটার মানটাও লাগবে, এই জন্য আগেই বের করে ফেলেছি, কারণ আমাদের কেপি কিন্তু নির্ণয় করতে বলেছে। তাহলে সেই কাজটা আমাদের করতে হবে। তাহলে সাম্যাবস্থায় ক্লোরিনের আংশিক চাপ পেয়ে গেছি 0.44। এখন লিখব, তাদের সূত্রটা লিখব। এখন দেখো, এখন কেপি ইকুয়াল টু কি হবে? উপরে হবে PCl3, এরপরে হবে PCl2, নিচে হবে PCl5। এটা কেন হলো? কারণ সমীকরণটা কিন্তু এরকম ছিল, বোঝানোর জন্য লিখছি। PCl3 প্লাস ক্লোরিন, দেখো উৎপাদকগুলোর আংশিক চাপের গুণফল হবে উপরে PCl3 ইন্টু PCl2, এই যে PCl3 Cl2, আর নিচে হবে বিক্রিয়কেরটা, এই যে PCl5, এটা আংশিক চাপ এটা। তাহলে এই হচ্ছে সূত্র। এবার মানগুলো বসাবো। দেখো ইকুয়াল টু কি? আমরা জানি PCl5 এর পেয়েছিলাম 0.11, PCl3 পেয়েছি 0.44 ইন্টু PCl2 এর পেয়েছিলাম, অর্থাৎ ক্লোরিনের আংশিক চাপ পেয়েছিলাম 0.44 ইকুয়াল টু পাওয়া যায়, এটা হিসাব করলে কেপির মান 1.76, এটা আসবে অ্যাটমসফিয়ার। কেন অ্যাটমসফিয়ার আসবে? এটা অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার, একটা অ্যাটমসফিয়ার কাটা গেলে একটা থাকবে, আর এটা ডিভাইড করলে ভাগ করলে 1.76 অ্যাটমসফিয়ার। তাহলে কেপি পেয়ে গেলাম। আমাদের আরেকটি মান বের করতে হবে কেসি। তো সেটা কীভাবে বের করবো? আমরা সেই সূত্রটা দিয়ে বের করব। আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেল্টা এন। আসো এটা মুছে ফেললাম, আশা করি তোমরা লিখেছ। এরপর লিখবো আবার, দেখো আবার কেপি ইকুয়াল টু কেসি RT টু দ্য পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 1। কেন? আমি আবার একটু বুঝিয়ে দিই। PCl5 উভমুখী চিহ্ন, PCl3 প্লাস ক্লোরিন। লক্ষ্য করো উৎপাদের অনুসংখ্যার সমষ্টি, তো PCl3 এক অণু 1 যোগ Cl2 এক অণু 1 বিয়োগ আর বিক্রিয়কের অণু হচ্ছে একটা, তাহলে কি হচ্ছে? ইকুয়াল টু হবে 1। তো আমাদের এটা লাগবে না, আমি এটা বোঝানোর জন্য শুধু লিখেছি, এটা মুছে ফেলবো। এরপরে দেখো আর এর মান লিখতে হবে, এটা আর ইকুয়াল টু লিখতে হবে 0.0821
লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। দেখো আর এর মান লিখতে হবে বায়ুমণ্ডল এককে, তাহলে আর এর মান বায়ুমণ্ডল এককে তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এর মানটা হয়তো এখন তোমাদের মুখস্থ রাখতে কষ্ট হবে যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছো, যখন সেকেন্ড ইয়ার তোমরা পড়ে ফেলবে সেটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আর এর 3টা এককে মান তোমরা নির্ণয় করবে, নির্ণয় করতে করতে মুখস্থ হয়ে যাবে, আর অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর এর মানটা বসাবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এরপরে দেখো টি ইকুয়াল টু হচ্ছে, দেখো ওই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে এটার সাথে 273 যোগ করতে হবে, 273 যোগ 25, এটা হচ্ছে কেলভিন, ইকুয়াল টু হবে 298 কেলভিন। দেখো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যায়, যেহেতু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলা আছে এখানে, এই যে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই জন্য 273-এর সাথে 25 যোগ করেছি, ফলে 298 কেলভিন হলো। ব্যাস হয়ে গেল, সব বসিয়ে দেবো। এখান থেকে আমরা কে পেয়ে যাব, কেসি পেয়ে যাব। কেসি ইকুয়াল টু হোয়াট, দেখো কেসি ইকুয়াল টু হোয়াট। এবার দেখো আমরা কি করছি, বা কেপি, না কেপি তো মান জানি, বসিয়ে দেই মানটা। কেপির মান হচ্ছে দেখো কত, আমরা একটু আগে বের করেছিলাম 1.76 কেপির মান ছিল, ইকুয়াল টু কেসি। এরপরে আসো আর এর মান 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 298। লক্ষ্য করো এটার পাওয়ার 1 দেওয়ার দরকার নেই, ডেল্টা n ইকুয়াল টু 1, তো এটা উপরে লেখার দরকার নাই। বা কেসি ইকুয়াল টু হবে এরকম 1.76 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, বা কেসি ইকুয়াল টু, আমরা সেটা পাবো, কেসির মান হচ্ছে 7.20 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মোল পার লিটার। তোমরা জানো কেপি কেসির একক এইভাবেই বের করা যায়, কেসির একক মোল পার লিটার টু দ্য পাওয়ার ডেল্টা এন। তো ডেল্টা এনের মান যেহেতু 1, তো আর ওইটা তো আর বসাতে হচ্ছে না, শুধু মোল পার লিটার থাকছে। তাহলে কেসির একক হচ্ছে এই যে 7.20 ইন্টু 10 টু দ্য -2 মোল পার লিটার। আলহামদুলিল্লাহ, প্রথম অংশে আমরা বের করেছি কেপি, আর এই অংশে আমরা এখন বের করে ফেললাম কেসি, 7.20 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মোল পার লিটার। ব্যাস হয়ে গেল, এই কেসি ইকুয়াল টু হোয়াট। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং লিখেছ। আলহামদুলিল্লাহ, শেষ হলো আমাদের কেপি কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 2। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে আরও নতুন গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।